প্রথমত দেখো, যারা বিহার স্টেট পাশ করে গেছো তাদের জন্য এটা একটা স্কোপ, অর্থাৎ বিপিএসসি পরীক্ষা দিয়ে সফল হওয়া। যেহেতু টিআরই 4.0-তে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে, তাই এটা একটা দারুণ স্কোপ। সেই স্কোপটাকে কাজে লাগাতে হবে। যারা এটাকে টার্গেট করছো, যাদের মূল লক্ষ্য আমাকে সফল হতেই হবে, তাদের জন্য এটা এমন একটা স্কোপ যে স্কোপটাকে কাজে না লাগাতে পারলে তুমি সারা জীবন আফসোস করবে। যারা অলরেডি আনসার কি মিলিয়েও দেখেছো যে স্টেট কোয়ালিফাইড হয়ে যাচ্ছি, এবার সামনে আমার যে বিপিএসসি টিআরই 4.0, যেটা নোটিফিকেশন বেরোবে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি দিয়ে, সেটা তো সেইটা যাদের লক্ষ্য, তাদের ক্ষেত্রে 7 পাস না ভেবে নিজের 100% দিয়ে দিনের একটা বড় অংশকে এই পড়াশোনায় ব্যয় করে নিজে 100% প্রিপেয়ার হওয়াটা সবচেয়ে আগে দরকার বর্তমান কালে। এবার এখানে প্রথম প্রশ্ন অনেকেই করে যে বিপিএসসির সিলেবাস এবং স্টেটের সিলেবাসের মধ্যে বেসিক কোনো পার্থক্য আছে? দেখো, কোনো পার্থক্য নেই। আমরা শুধু জানি যে স্টেট এবং বিপিএসসি পরীক্ষার প্যাটার্নের মধ্যে একটু তুল্যমূল্য পার্থক্য রয়েছে। বিপিএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে, যার 120-র উপরে টোটাল মূল্যায়নটা হবে। এবার এই 120-র মধ্যে 40 থাকবে জেনারেল স্টাডিজ এবং 80 থাকবে সাবজেক্ট। তাহলে 80 আর 40 এই দুয়ে মিলে যে 120, সেই 120-র মধ্যে মেধা তালিকা তৈরি হবে এবং সেই মেধা তালিকার ভিত্তিতে র্যাঙ্ক হবে এবং সেই র্যাঙ্ক থেকেই কিন্তু চাকরি পাবে। পড়ে রইল 30 নাম্বার। সেই 30 নাম্বারটা হলো মূলত ল্যাঙ্গুয়েজ পার্ট। সেই ল্যাঙ্গুয়েজ পার্টে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তাদের ক্ষেত্রে অবশ্যই অল্টারনেটিভলি আমরা ইংরেজি নেব এবং বেঙ্গলি নেব, বেঙ্গলি ইংলিশ। এবং এক্ষেত্রে 22+8 অর্থাৎ 30 নাম্বারের পরীক্ষা হবে, 22+8। এবং এটা একটা কোয়ালিফাইং মার্কস রয়েছে, সেটা ক্যারি করতে পারলেই সে কিন্তু পাশ করে যাচ্ছে। অর্থাৎ এখানে 30% মার্কস পাওয়া মানে সে কোয়ালিফাইড হওয়া। সে কোয়ালিফাইড হলেই তার পরবর্তী পাঠের মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে তার মেধা তালিকা তৈরি হবে। এবার প্রশ্নটা কি? এবার প্রশ্নটা হলো বিপিএসসির সিলেবাসে, স্টেটের সিলেবাসে পেপার 2 এর জন্য যারা পিজিটি স্তরের প্রিপারেশন নিচ্ছে, মনে রাখতে হবে যারা পিজিটি স্তরের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেসিক্যালি যেটা স্টেট পেপার 2 এর সিলেবাস ছিল, সেটাই কিন্তু বিপিএসসির ক্ষেত্রেও পিজিটি স্তরের সিলেবাস, মানে সাবজেক্টের ওই 80-র জন্য ওই একই সিলেবাস, সেম টু সেম। এবার সেই সিলেবাসটাকে নিয়ে যারা একদম নতুন সদ্য শুরু করেছে, তাদের উদ্দেশ্যে আমার অ্যাডভাইস হলো সিলেবাস ধরে প্রত্যেকটা অংশকে গুরুত্ব দেবে। কারণ বিপিএসসির ক্ষেত্রে পুরো সিলেবাসকে গুরুত্ব দিয়েই তারপরে প্রশ্ন করা হয়। এক্ষেত্রে প্রথমেই রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট। ফিজিক্যাল জিওগ্রাফিতে রয়েছে অরিজিন অফ সোলার সিস্টেম। এক্ষেত্রে আমরা সোলার সিস্টেমের অরিজিন সম্পর্কে প্রাইমারি কনসেপ্ট জানবো। তারপরে যে মতবাদগুলো রয়েছে, যেমন কান্টের মতবাদ, ল্যাপ্লাসের মতবাদ, জিন্স জেফ্রিসের মতবাদ এবং বিগ ব্যাং থিওরি। অর্থাৎ আমরা কান্ট পড়বো, ল্যাপ্লাস পড়বো, জিন্স জেফ্রিস পড়বো এবং বিগ ব্যাং থিওরি পড়বো। 4টে মতবাদ আমাদের পড়তে হবে। এই মতবাদগুলির মধ্যে নারী নক্ষত্র যা আছে, কোনো জিনিস যেন কারোর কোনো সমস্যার মধ্যে না থাকে, সব যেন নখদর্পণে থাকে, এটা হলো মেন টার্গেট। ঠিক আছে। এবার নেক্সট রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবীর একদম সারফেস থেকে শুরু করে আর্থ কোর পর্যন্ত যে ভার্টিক্যাল লেয়ারিং রয়েছে, সেই লেয়ারিং জানবো। এক্ষেত্রে আমরা লেয়ারের নাম জানবো, বিযুক্তির নাম জানবো, কম্পোজিশনের নাম জানবো এবং সেই পার্টিকুলার লেয়ারটার নেচার সম্পর্কে একটা ধারণা রাখবো। এরপর রয়েছে আইসোস্ট্যাসি। এক্ষেত্রে কোড আনকোড প্র্যাটের তত্ত্ব এবং এইরির তত্ত্ব, এই দুটো তত্ত্বই পড়তে হবে। প্র্যাট তার মতবাদ দেওয়ার সময় কি কি রেফারেন্স নিয়েছেন সেগুলো দেখাবো, এইরির ক্ষেত্রেও কি কি রেফারেন্স নিয়েছেন সেগুলো আমরা দেখব এবং দুজনের মধ্যে বেসিক পার্থক্যটা কি সেটা দেখব। এবার রয়েছে আর্থকুয়েক অ্যান্ড ভলকানিজম। আর্থকুয়েক অ্যান্ড ভলকানিজম, আর্থকুয়েক অ্যান্ড ভলকানিজমের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আর্থকুয়েকের আমরা বেসিক্যালি প্রশ্ন আসে ওয়েভ থেকে, আর্থকুয়েক ওয়েভ থেকে। এবং আর্থকুয়েক রিলেটেড যে পরিভাষাগুলো রয়েছে, ধরো ভূমিকম্প কেন্দ্র, উপকেন্দ্র, ভূমিকম্পের ছায়া বলয় কি, ঠিক আছে। তো এই পার্টগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে, যেমনটা লো ভেলোসিটি জোন কি, কেন হয়, এবং আর্থকুয়েক ওয়েভের নেচারগুলো, অর্থাৎ এল ওয়েভ, পি ওয়েভ, এসওএফ, এদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল নেচারগুলো সম্পর্কে ধারণা।
একইভাবে পরে রয়েছে ভলকানিজম। ভলকানিজমের ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশন করব, ভলকানিজমের শ্রেণীবিভাগ করব এবং তার পাশাপাশি এর ফলে সৃষ্ট ল্যান্ডস্কেপগুলো পড়বো, অর্থাৎ যেগুলো অন্তর্জাত এবং যেটা বহির্জাত, যাকে আমরা বলে থাকি এন্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনিক। তো উদ্ভিদী আর নিঃসারী সেই ল্যান্ডস্কেপগুলো সম্পর্কে জানবো এবং তার পাশাপাশি ভলকানিজমের নেচার অনুযায়ী যে ক্লাসিফিকেশন আছে না, ভিসুভিয়াস, পিলি ধরন, প্লিনি ধরন, এই যে প্রত্যেকটা ধরনের মধ্যে যে পার্থক্য বা প্রভেদগুলো রয়েছে সেটা সম্পর্কে ধারণা আমাদের নিতে হবে। এবার রয়েছে কোবার অ্যান্ড হোমসের থিওরি অফ মাউন্টেন বিল্ডিং। পুরো মাউন্টেন বিল্ডিং সম্পর্কে প্রথমে বেসিক ধারণা নিয়ে নেব, গ্লোবাল ডিস্ট্রিবিউশন জানবো মাউন্টেন বিল্ডিংকে নিয়ে, যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তো মাউন্টেন বিল্ডিং হয়েছে, সেই সময়গত তারতম্যটা, প্রকৃতিগত তারতম্যটা, তার ফলস্বরূপ কোন ধরনের মাউন্টেন ফর্মেশন হয়েছে সেগুলো, এবং তার পাশাপাশি আমাদের যেটা জানতে হবে সেটা হলো কোবার অ্যান্ড হোমস যে মতবাদগুলো দিয়েছেন সেই মতবাদের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন পরিভাষাগুলো। এবার রয়েছে ওয়েগনারের থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। ওয়েগনারের থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট। প্লেট টেকটনিক থিওরি। অন কন্টিনেন্টাল ডিপ থিওরির মধ্যে তিনি কোন এভিডেন্স ব্যবহার করেছেন, তার মতবাদে কোন কোন বিষয়গুলোকে তিনি তার মতবাদ খাড়া করার জন্য ব্যবহার করেছেন, যেমন ধরো প্যানজিয়া কি, প্যান্থালাসা কি, গন্ডোয়ানাল্যান্ড কি, লরেশিয়া কি। মহাদেশ ধরে ধরে আমাদের জানতে হবে যে এটি গন্ডোয়ানাল্যান্ডের অংশ না লরেশিয়ার অংশ। তারপরে আমাদের জানতে হবে যে তিনি যে এভিডেন্স গুলো দিয়েছেন, ধরুন জিগসা ফিট কি, ফসিল এভিডেন্স কি, ক্লাইমেটিক এভিডেন্স কি, এইগুলো সম্পর্কে একটা সাম্যক ধারণা। প্লেট টেকটনিকের ক্ষেত্রে প্লেট বাউন্ডারি গুলোর পার্থক্য, প্লেট মার্জিন, প্লেট বাউন্ডারির পার্থক্য, প্লেট বাউন্ডারি গুলোর আলাদা আলাদা নেচার রয়েছে, যেমন ধরো অভিসারী, প্রতিসারী, নিরপেক্ষ, এদের নেচার গুলো, প্রত্যেকটা নেচার, তার রেজাল্টেন্ট ল্যান্ডস্কেপ গুলো, এগুলো জানবো। ফোল্ডের টোপোগ্রাফি, তার আগে আমরা পড়বো ফোল্ড কি, ফোল্ডের ক্লাসিফিকেশন, ফোল্ডের কম্পোনেন্টস, ঠিক আছে। ফল্টের ক্ষেত্রেও ফল্ট কি, ফল্টের ক্লাসিফিকেশন, ফল্টের কম্পোনেন্টস এবং তারপরে তার ল্যান্ডস্কেপ গুলো। নর্মাল সাইকেল অফ ইরেশন পড়বো, অর্থাৎ এখানে আমরা যে ডেভিসের ক্ষয়চক্র, সেই ক্ষয়চক্র সম্পর্কে ধারণা, প্রত্যেকটা স্টেজের নেচার সম্পর্কে ধারণা, তিনি তার এই মতবাদ প্রকাশের জন্য কোন কোন ভাষা বা পরিভাষা ব্যবহার করেছেন সেগুলো, এগুলো থেকেই প্রশ্ন আসবে সব। এরিড টোপোগ্রাফি অর্থাৎ এওলিয়ান ল্যান্ডস্কেপ, বায়ুর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো জানবো। বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে, বহন সাধন করে এবং সঞ্চয় করে জানবো আমরা। এরপর রয়েছে গ্লাসিয়াল টোপোগ্রাফি, অর্থাৎ পুরো গ্লাসিয়াল অ্যাকশন পড়তে হবে। হিমবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ কোন কোন নেচার বা প্রকৃতি অনুযায়ী ক্ষয় করে, যেমন ধরো উৎপাটন কি, অবঘর্ষ কি, কোন জায়গায় এটা কেমন ভাবে হয় সেগুলো, এবং রেজাল্টেড ল্যান্ডস্কেপ। এবার হচ্ছে কাস্ট টোপোগ্রাফি, অর্থাৎ পুরো কাস্ট ল্যান্ডস্কেপ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো এই যে পার্টটা আমি বললাম সেটা হলো ফিজিক্যাল জিওগ্রাফির একটা অংশ, প্রথম পার্ট, ইউনিট 1 এর প্রথম পার্ট। একই রকম ভাবে যদি আমরা সিলেবাসটাকে দেখি, তারপরে রয়েছে ক্লাইমেটোলজি অ্যান্ড ওশানিওগ্রাফি। এবার ক্লাইমেটোলজি অ্যান্ড ওশানিওগ্রাফিতে আমরা কি করব, প্রথমে কম্পোজিশন, স্ট্রাকচার অ্যান্ড অফ অ্যাটমসফিয়ার রয়েছে। প্রথম কাজ দেখো তুমি যেটা করবে সেটা হলো আমাদের বায়ুমণ্ডলের কম্পোজিশন গুলোকে আলাদা করে একটা টেবিল তৈরি করে নাও। কম্পোজিশন গুলো কোন কোন উপাদান রয়েছে বায়ুমণ্ডলে, সবচেয়ে বেশি থেকে কম সাজাও। কোনটা এফেক্টিভ, কোনটার ভূমিকা কি, মানে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি, অক্সিজেনের ভূমিকা কি, নাইট্রোজেনের ভূমিকা কি, ওজোনের ভূমিকা কি, প্রত্যেকটার কি কি ইনফ্লুয়েন্স রয়েছে অ্যাটমসফিয়ারের উপরে। শুধু বায়ু তো নয়, মানে এর বাইরেও বিভিন্ন গ্যাস ব্যতীত আরো যেগুলো রয়েছে, যেমন ধরো অ্যারোসল, যেমন ধরো বিভিন্ন সলিড কম্পোনেন্টস রয়েছে, স্মগ কেন ফর্ম করে, এগুলো সব এখান থেকেই আসবে। স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা ওভারঅল ভার্টিক্যাল যে স্ট্রাকচার জানি, অর্থাৎ অন দ্য বেসিস অফ টেম্পারেচার ডিফারেন্সিয়েশন অ্যান্ড কম্পোজিশনাল যে ডিফারেন্সিয়েশন, তার ভিত্তিতে যে ভাগগুলো আমরা, যেমনটি হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, প্রত্যেকটা স্তরের নেচার বা বৈশিষ্ট্য সম্পর্কে সবাই নখদর্পণে নিয়ে আসো তথ্য। এয়ার মাস, এয়ার মাস কাকে বলে, এয়ার মাস কেন সৃষ্টি হয়, উৎস অঞ্চল কাকে বলে, উৎস অঞ্চল থেকে এয়ার মাস মডিফিকেশন কিভাবে হয়, ওয়ে অফ মডিফিকেশন। মডিফিকেশনের মধ্যে আবার তারতম্য হবে না, কোথাও স্ট্যাবিলিটি আসবে, কোথাও ইনস্ট্যাবিলিটি আসবে, কোথাও
দেখা যাবে দুটো এয়ার মাস যুক্ত হয়ে কাছাকাছি এসে স্টেশনারি ফ্রন্ট তৈরি হলো, কোথাও কোল্ড পন্ড, কোথাও ওয়ান পন্ড, কোথাও অক্লুডেড পন্ড। অর্থাৎ এয়ার মাসের ক্লাসিফিকেশন তারপরে পড়বো আমরা। ট্রপিক্যাল রয়েছে, পোলার রয়েছে, মেরিটাইম রয়েছে, তারপরে তোমার কন্টিনেন্টাল রয়েছে। প্রত্যেকটা ক্লাসিফিকেশনের ভিত্তিতে আবার কম্বো ক্লাসিফিকেশন করা হয়, সেগুলো সম্পর্কে ধারণা। অর্থাৎ ওভারঅল আমাদের মূল টার্গেট হলো সিলেবাস ধরে কোনো অংশ যেন বাদ না যায় পড়া। প্রত্যেকটা অংশ পড়তে হবে, কারণ তুমি প্রতিযোগিতায় প্রথম সারিতে থাকতে চাও, তাই তোমাকে পড়তে হবে। এবার ফন্ট, যেমনটি আমি বললাম ফন্টের ক্লাসিফিকেশন আছে না, স্টেশনারি ফন্ট, কোল্ড ফন্ট, ওয়ার্ম ফন্ট, অক্লুডেড ফন্ট। প্রত্যেকটা ফন্টের নেচার, ধরো বলা হলো কোন ফন্ট থেকে থান্ডারস্টর্ম ফর্ম করতে পারে, কোথায় র্যাপিড অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স তৈরি হয়ে থাকে। সাইক্লোন, সাইক্লোনের মধ্যে ভাগ রয়েছে ট্রপিক্যাল, এক্সট্রা ট্রপিক্যাল। আবার এর মধ্যে আমরা টর্নেডোকে নিয়ে আসতে পারি, টর্নেডোকে আমাদের আলাদাভাবে পড়তে হবে এখান থেকে। ট্রপিক্যাল সাইক্লোন কিভাবে উৎপত্তি লাভ করে, স্টেজ, এবং উৎপত্তি লাভ করার পর তার যে ভাগগুলো হয় না, ভার্টিক্যাল যে স্ট্রাকচার এবং হরাইজন্টাল স্ট্রাকচার হয় না, চক্ষু প্রাচীর, সেই রকম। তো অনুভূমিক এবং উলম্ব যে বন্টন এবং ক্লাসিফিকেশন বা ডিভিশন, সেগুলো পড়তে হবে। এক্সট্রা টপিক্যাল সাইক্লোন কিভাবে হয়, কতগুলো স্টেজের মধ্যে দিয়ে হয়, কোন স্টেজে অক্লুশন হয়, সেই সম্পর্কে ধারণা। এবার রয়েছে কোপেন অ্যান্ড থর্নথোয়েটের স্কিম অফ ক্লাইমেটিক ক্লাসিফিকেশন। আমরা কোপেন কোন কোন আলাদা আলাদা লেটার ব্যবহার করেছেন, প্রত্যেক লেটারের মিনিং কি, কোথায় তিনি প্রয়োগ করেছেন, এটা দিয়ে তিনি কি বুঝিয়েছেন, ওটা দিয়ে কি বুঝিয়েছেন, তার এই এক্সপেরিমেন্টাল ক্লাসিফিকেশন কোথা থেকে উঠে আসলো, তিনি কি করেছেন, কোন জায়গায় কিভাবে কাজ করেছেন, কোন কোন সাপোর্টিং এভিডেন্সকে ব্যবহার করেছেন, ঠিক আছে, এই সমস্ত বিষয় এবং প্রত্যেকটা ক্লাসিফাইড করা যে জোন, সেই জোনের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এবং ইন্ডিয়ায় কোপেনের ক্লাসিফিকেশনের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা ডিভিশন করব ইন্ডিয়ায়। থর্নথোয়েটের ক্ষেত্রেও সেম টু সেম, এবং তারা যে মাইলস্টোন গুলো থাকবে তাদের গবেষণায় বা এই শ্রেণীভাগ করার ক্ষেত্রে, যেমন ধরো কোপেন কবে কতবার মডিফিকেশন করেছে, প্রথম কোন বছর তার ক্লাইমেটিক ক্লাসিফিকেশন এসেছিল, থর্নথোয়েট কবে মডিফিকেশন করেছেন, কোন কোন ইন্ডেক্স বা সূচক ব্যবহার করেছেন, কোপেন থর্নথোয়েট উভয়ের ক্ষেত্রে স্পষ্টভাবে মনে রাখবে। কোনো মুখস্থের বিষয় নয়, প্রাঞ্জল ভাবে পড়াশোনা করতে হবে যদি সফল হতে হয়। ক্লাইমেট চেঞ্জ কজ অ্যান্ড এভিডেন্স পড়বো, অর্থাৎ বর্তমানকালে সবচেয়ে বড় গ্লোবাল ইস্যু যেটা, সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কজ, কি কারণে ক্লাইমেট চেঞ্জ হয়, তার এভিডেন্স কি রয়েছে, কি কি এভিডেন্স দিয়ে আমরা বুঝবো যে ক্লাইমেটিক চেঞ্জেস আসছে বর্তমানকালে, সেগুলো। স্যালিনিটি অফ ওশান ওয়াটার সম্পর্কে ধারণা আমাদের ওশানিওগ্রাফির মধ্যে রয়েছে 9-10 সেকশনে। তার মধ্যে আমরা স্যালিনিটির উৎসগুলো পড়বো, অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন আমরা বেশি থেকে কম মানে সাজাবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, স্যালিনিটি কিভাবে পরিমাপ করা হয় দেখব, এবং আমাদের গ্লোবালি বিভিন্ন ভ্যারিয়েশন গুলো রয়েছে না, আটলান্টিকে যেমন, কাস্পিয়ান সাগরে তেমন নয়, ডেড সিতে তেমন নয়, এই যে আলাদা আলাদা পার্থক্য স্যালিনিটির, সেই তথ্য মনে রাখবো এবং কেন সেটা হয়েছে সেটা মনে রাখবো। এবার রয়েছে রিলিফ অফ ওশান ফ্লোর। রিলিফ অফ ওশান ফ্লোরের মধ্যে আমাদের বেসিক্যালি কন্টিনেন্টাল সেলফ স্লোপ অ্যান্ড ডিপ সি প্লেন দিয়েছে, এর মধ্যেই এটাই প্রাইমারি ডিভিশন না, প্রাইমারিলি আমরা মহীসোপান মহীঢাল গভীর সমুদ্রের সমভূমি ভাগ করে থাকি। এছাড়া কিছু সেকেন্ডারি ক্লাসিফিকেশন হয়, যেমন ধরো গায়ন একটা সেকেন্ডারি পার্ট, সি মাউন্ট, যেমন ধরো কন্টিনেন্টাল রাইস, তারপরে তোমার কন্টিনেন্টাল প্লেটু। তো এই জিনিসগুলো হলো সেকেন্ডারি ল্যান্ডস্কেপ যেটা সমুদ্রে তৈরি হবে, তো সেগুলো সম্পর্কে ধারণা। এবং প্রাইমারি যেমন মহীসোপানের বৈশিষ্ট্য, মহীসোপান কেন গঠিত হয়, কিভাবে গঠিত হয়, গ্লোবাল ডিস্ট্রিবিউশন মহীসোপানের, মহীঢালের ক্ষেত্রেও তাই, ডিপ সি প্লেনের ক্ষেত্রেও তাই, এগুলো মনে রাখতে হবে। এবং বিশেষ বিশেষ ক্ষেত্র, ধরো বেসিনের নাম, বিশেষ কিছু রিজের নাম, বিশেষ কিছু আইল্যান্ডের নাম, সেগুলো অন দ্য বেসিস অফ ডিফারেন্ট মানে ওশান,
ধরো ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, সেগুলো মনে রাখবো। যেমনটি এখানে রয়েছে না, রিলিফ অফ দ্য ইন্ডিয়ান অ্যান্ড আটলান্টিক ওশান, এই দুটো ওশানের রিলিফ পড়তে হবে। এবার রয়েছে ওশান কারেন্ট, অর্থাৎ সমুদ্র স্রোত সম্পর্কে সাম্যক ধারণা আমাদের মাথায় রাখতে হবে। সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোতের উৎপত্তি কিভাবে হয়, এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশনটা, নামকরণগুলো গ্লোবালি ওশান কারেন্টের আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোথাও হামবোল্ট কারেন্ট আছে, কোথাও কুরিওশীয় স্রোত রয়েছে, কোথাও বেরিং স্রোত রয়েছে, কোথায় গালফ স্ট্রিম রয়েছে, কোথায় ক্যানারি স্রোত রয়েছে, কোন স্রোত কি, কোনটা উষ্ণ, কোনটা শীতল, কোনটা ওর পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চলে কি এফেক্ট ফেলছে, এইগুলো অ্যাপ্লিকেশন গুলো। লাস্টলি রয়েছে টাইড, অর্থাৎ জোয়ার ভাটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা। তো এই হলো ফার্স্ট পার্ট আমাদের ইউনিট 1। তো এবার এই ইউনিট 1-এর এই পার্টটাকে এইভাবে কমপ্লিট করে তারপরে সবাই নিজের প্রিপারেশন ফুলফিল করো। এটা আমাদের ইউটিউবের ভিডিও, আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা ধরে ধরে যে পার্টগুলো আমি বললাম এতক্ষণ ধরে ধরে, প্রত্যেকটা ধরে ধরে ক্লাস করা হয়েছে, যাতে যাদের বুঝতে অসুবিধা হয়, যারা স্টাডি গ্যাপ পড়ে গেছে, যাদের অনেক দিন ধরে পড়া বন্ধ, তাদের আবার পুরো বিষয়টা নিজের আয়ত্তে চলে আসে, এবং সেই বিষয়গুলো ধরে ধরে আবার পরীক্ষা সাজানো হয়েছে, যাতে কারোর কোনো সমস্যা না হয়। ক্লাস এবং পরীক্ষা এই দুয়ের সমন্বয়ে আমাদের ক্লাসরুম। যারা ভাবছে যে প্রিপারেশন নিতে হবে, শুরু করতে হবে, তাদের একটাই অ্যাডভাইস করব, শুরুটা করতে হবে। কারণ প্রস্তুতি শুরু করলে বোঝা যাবে পড়ার ব্যাপ্তি কতটা এবং সময় কতটা ব্যয় করতে হয় এই পুরো বিষয়টার জন্য। তাই যারা চাইছে শুরু করতে, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, সেটা যে মেথডেই হোক, সেলফ স্টাডি করে, বাড়ি বসে, নিজে নিজে বা কারো গাইডের কন্ট্রোলে শুরুটা করে দিতে হবে। কারণ রাখাল ছেলের পালে বাঁক পড়ার মতো স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশনও খুব শীঘ্র আসতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের এই পর্বের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে ধাপে ধাপে আমরা এই পার্টগুলো, অর্থাৎ বিপিএসসির সিলেবাসের যে পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করব, এবং আমাদের ইউটিউবে ছোট ছোট ভিডিও করে তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।